আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরবো সেটা আমার ইমেইল থেকে পাওয়া। ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আমি কিশোরগঞ্জ থেকে জীবন বলছি। আমি আপনার প্রতিটি ঘটনায় নিয়মিত শুনি, তাই ভাবলাম আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার কাছে শেয়ার করব। আশা করি আপনার Please ঘটনাটা like and সবার subscribe মাঝে for তুলে main ধরবেন, channel. তাহলে আমার নিজেকে ধন্য মনে হবে। তাই আমি আপনাকে আমার জানা ভয়ঙ্কর ঘটনা লিখে আপনার জিমেইলে পাঠিয়ে দিয়েছি। আশা করি বলবেন। জি ভাই, আপনার এই ঘটনাটা সবার মাঝে আমি তুলে ধরব। আপনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ব ইনশাআল্লাহ। আর আপনি যদি আবারও নতুন ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার জিমেইলে পাঠিয়ে দিবেন। আশা করি অনেক খুশি হব। আর আপনার যত ঘটনাটা আছে সেগুলো আপনি লিখে পাঠাতে পারেন, সমস্যা নাই। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভুতুড়ে এক অন্যরকম জগতে। মাঝরাতের নির্জন জঙ্গলের মাঝখানে পুরো বাড়িটার সামনে এসে দাঁড়ালো কালো রঙের গাড়িটা। একদল ছেলে মেয়ে গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকিয়ে রইল। চারজন ছেলে আর দুজন মেয়ে গুটি গুটি পায়ে বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন মেয়ে ভয়ে ভয়ে বলল, প্লিজ আর যাস না, ফিরে চলো এখান থেকে, এখানে আমার কিন্তু ভয় লাগতেছে। ছেলেদের মধ্যে একজন পিছন ফিরে বলল, তুই সেই তখন থেকে কি এক কথা বলে যাচ্ছিস? এই বাড়িতে প্রবলেমটা কি? হ্যাঁ, দেখ, আমার খুব ইচ্ছে, ইভেন আমাদের সবার ইচ্ছে এমনটা জায়গায় পিকনিক করব। কিরে ভাইয়া, বোঝা ওকে, তুইও কি ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ। মেয়েটা একটু রেগে গিয়ে বলল, শোন তানবীর, দিনের বেলায় তুই এখানে হ্যাং আউট করতে এসেছিস। তুই কি জানিস দিনের বেলায় এই বাড়ির কাছে কেউ ঘেঁষে না? বাড়ির এ ব্যাপারে শহরের কত কথা রত্ন আছে। হ্যাঁ, এখানে তুই জানিস না এটার মধ্যে কি আছে? এটা জিনের বাড়ি। এই বাড়িতে অনেক আগে থেকে জিনরা বসবাস করতো। খুব বড় একটা অভিশাপ লেগেছে আছে এই বাড়িতে। সেটা একটু বিরক্ত বোধ করে থামিয়ে দিয়ে বলল, তোর গল্প বলা শেষ হয়েছে নাকি জামিন? হ্যাঁ, তাহলে আমরা ভিতরে যাই। এসব কোনো গল্প না তানভীর। আর শোন, যা রোটে তার কিছু কিছু না কিছু এটা সত্যি হয়, বুঝছিস? শোন, শহরের বাইরে আগেও এমন পুরনো বাড়ি থাকলে একটু আধটু গুজব রটেই, বুঝছিস? আজকালকার দিনে এসব বিশ্বাস করে নিজেদের আনন্দ নষ্ট করাটা একদমই ভুল ধারণা। আর আমরা এখানে থাকতে আসিনি, কিছুক্ষণের বাইরে তাবু খাটিয়ে এবার কিউট পার্টি করেই চলে যাব, ঠিক আছে? এখন তোর কথা শুনে এতটা আসার কষ্ট ভুলে আবার ফিরতে পারবো না। সবার মধ্যে সবচেয়ে সুন্দর ছেলেটা মুখ খুলল, আচ্ছা জামিনী, তোমার কথাই ঠিক, আমরা ফিরে যাব। আমারও এসব ঝামেলা মনে হচ্ছে। তানভীর অবাক হয়ে বলল, ভাইয়া তুইও তো? আচ্ছা, ডান, আমরা ফিরে যাব, কিছুক্ষণ এখানে আড্ডা দিয়ে। আচ্ছা, তাই হবে, ঠিক আছে। জামিনী, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। ওকে তাহিদ ভাইয়া। বাড়িটা অনেক পুরনো আমলের, ঘন জঙ্গলে ভরে গেছে। এর আশপাশের জায়গাটা অনেক বেছে কিছুটা খালি জায়গায় তাঁবু পাতানো হলো। তানভীর আর বাকি দুইজন ছেলে আগুন জ্বালিয়ে বারবিকিউট বের করতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়ে দুটো তাদের হেল্প করছে। এমন সময় তাহিদের ফোন বেজে উঠল। তাহিদ ফোনটা রিসিভ করলো, কিন্তু কথা স্পষ্ট শুনতে পাচ্ছে না। এখান থেকে খানিকটা দূরে এসে ফোনে কথা বলতে লাগলো। ওর মনে হলো কেউ আড়াল থেকে ওকে দেখছে। এসব পাত্তা না দিয়ে ও আবার কথা বলায় মনোযোগ দিল। পাশের ঝোপটা কেমন যেন হঠাৎ করেই নড়ে উঠল। মাজারের সামনে এসে গাড়ি থেকে নামলো তাহিদ আর মিসেস নৌসিনারা। মিসেস নৌসিন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাহিদের আসতে বলে মাজারের ভেতরে চলে গেলেন। তাহিদ মাথায় টুপি দিয়ে মাজারের কবর জিয়ারত করতে এলো। মনোযোগ শেষ করে ঘাড় ফিরে দেখলো সেই রাতের মেয়েটি মাজারের পাশে বসে ছোট বাচ্চাদেরকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। অবাক চোখে অপলক তার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটি জঙ্গল থেকে এখানে এলো কি করে? মেয়েটি আসলে কে? ভাবতে ভাবতে মেয়েটির পাশে এসে দাঁড়ায় তাহিদ। মেয়েটিকে বলে, কেমন আছেন? মেয়েটি চমকে উঠে দাঁড়ায়, এমন ভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখেছে। মুখটা আবার ওনা দিয়ে ঢেকে আমতা আমতা করে বলল, আপনি? হ্যাঁ আমি। চিনতে পেরেছেন? কাল রাতে যাকে নিশ্চিতে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, অথচ ধন্যবাদ দেওয়ার সুযোগটুকু না দিয়ে পালিয়ে গেলেন। জন্ম মৃত্যু দুটো আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছাতেই আমি আপনার বাঁচার সহায়ক হয়েছি।
ধন্যবাদ আর শুকরিয়া দুটোই ওনার প্রাপ্য। মেয়েটি চলে যেতে উদ্যত হলে তাহিদ তার হাত ধরে ফেলল। মেয়েটা অগ্নি দৃষ্টিতে তাহিদের দিকে তাকিয়ে বলল, জানেন না, বেগানা মেয়েদের গায়ে হাত দিতে নেই। তাহিদ সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, আমি দুঃখিত। আসলে মেয়েটা আর এক মিনিটও দাঁড়ালো না, দৌড়ে পালিয়ে গেল। এ কেমন মেয়ে, ভদ্রতা দেখিয়ে পুরো কথাটা শুনে যেতে পারতো। পাশে বসে থেকে বাচ্চাটাকে জিজ্ঞেস করল, এই মেয়েকে তুমি কি চেনো? পিচ্ছি কিলকিল করে হেসে উঠল, বলল, আঙ্কেল, তুমি ওকে চিনো না, ও তো এই মাজারেই থাকে। তাহিদ মাথা চুলকাতে থাকে। মেয়েটি যদি এখানে থাকে তবে অত রাতে জঙ্গলে গেল কি করে? আর বললই বা কেন সে এখানে থাকে? একটা পাগল তাহিদের দিকে এগিয়ে এসে হাসতে হাসতে বলল, কিচ্ছু মেলাতে পারবি না, কিচ্ছু না। এখন শুধু খেলা দেখতে যাবি, কিচ্ছু আটকাতেও পারবি না, না কারো ভাগ্য, না কারো মৃত্যু। মিসেস নসীন আরা এসে বললেন, তোকে আমি পুরো মাজার খুঁজছি আর তুই এখানে চলে এসেছিস? চল, বড় হুজুর তোকে দেখতে এসেছে। আমি আসছি মা, তুমি যাও। আমার সাথে এক্ষুনি চল, দেরি করাটা হুজুর পছন্দ করবে না। বড় হুজুরের পা ছুঁয়ে সালাম করে তার সামনে বসলো তাহিদ। পাশে নসীনারা বসে হুজুরের সাথে কথা বলছেন। মাঝারের ভেতরের চারপাশে চোখ ঝুম বোলাতে দেখতে পেল মেয়েটি দূরে এক কোণে বসে তাসবিহ পড়ছে নত মুখে। মিসেস নসীন তাহিদ হাতে ঝাঁকি দিয়ে বলল, হুজুর কিছু বলেন? তখন হুজুর বলে, না কিছু না, তেমন কিছু না, তুমি যাও, সমস্যা নাই। তাহিদ রুমে এসে একা বসে ল্যাপটপে কাজ করছে। জানালা দিয়ে অনেক বাতাস আসছে দেখে ল্যাপটপ অফ করে জানালার পাশে এসে দাঁড়ায়। মাথার মধ্যে মেয়েটার কথা ঘুরপাক খাচ্ছে। কে এই মেয়েটা? বারবার এর সাথে কেন আমার মিট হচ্ছে? মেয়েটাকে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বলার তো কোনো ওয়ে নেই আমার কাছে। এই আসে আবার এই উদা হয়ে যায়, পুরোই ভোজবাজির মতো। মেয়েটা খুব দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে। এই রাতে ওকে পাবো কোথায়? নাম ঠিকানা তো কিছু জানিই না। হতাশ হয়ে যেই রুমে ফিরে যাবে দেখে বাগানে কে যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছে এটা তো সেই মেয়েই। তাহিদ আরেকটু ভালো করে তাকিয়ে দেখে বাগানে একটা মেয়েটি দাঁড়িয়ে আছে। ও আমাদের বাসায় এলো কি করে, আর বাগানে একা দাঁড়িয়ে কি করছে? সাত পাঁচ ভাবতে ভাবতে তাহিদ বেরিয়ে বাগানের দিকে এলো। মেয়েটাকে তো মাত্র এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, 2 মিনিটের মধ্যে আবার কোথাও উদয় হলো নাকি ওকে নিয়ে ভাবতে ভাবতে চোখের সামনে কল্পনা করাও শুরু করেছি। মাথা চুলকাতে তাহিদ আবার রুমের দিকে ফিরে গেল। কি হচ্ছে ওর সাথে বুঝতেই পারছে না। ঝোপের আড়াল থেকে সেই মেয়েটি বের হয়ে এসে দাঁড়ালো। মুহূর্তে তার বয়সী আরেকটা মেয়ে তার সামনে দৃশ্যমান হয়ে তাকে বলল, এটাই সেই বাড়ি যা এতদিন ধরে আমরা খুঁজছিলাম। এবার থেকে আমাদের লড়াইটা শুরু, বোন। মেয়েটি মাথা নাড়িয়ে বলল, কিন্তু কি করে এই লড়াইটা শুরু করব? আসল কার্পেটটাকে তো বের করতে হলে এই বাড়িতে ঢুকতে হবে। ঠিকই বলছো, সেটাই ভেবে দেখতে হবে। চল ফেরা যাক। তাহিদ রেডি হয়ে বের হচ্ছিল অফিসের জন্য। মিসেস নসীনারা পিছন থেকে ডাকলেন। তাহিদ সাড়া দিয়ে বলল, মা ডাকলে যে? কোথাও বের হচ্ছিস? হ্যাঁ, অফিসে যাব। আজ তো ড্যাডের কথা ফেরার কথা ছিল। হ্যাঁ, ড্যাড আসার আগেই কাজগুলো গুছিয়ে রাখতে চাচ্ছিলাম। আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবি? আচ্ছা, ফিরবো। কিন্তু কোনো কাজ আছে কি? তানভীর তখন পাশ থেকে ফোন কেটে বলল, বিরাট কাজ আছে তোর জন্য। কাজটা কি আমি বলবো নাকি? হ্যাঁ, তুই আর ফাজলামি শুরু করছিস। মা ওকে কিছু বলো তো, সারাক্ষণ ফাজলামি করতে থাকে। তোর ক্লাস আজ নেই, যা। আমি তো সব কিছু ছুটি নিয়ে নিলাম, তুই নে। কেন? নসীনারা তানভীরকে চুপ করতে বললেন। তানভীর, ওর পিছনে লাগিস না তো। তাহিদে বেটা, তুই অফিসে যা, কাজ শেষ করে তাড়াতাড়ি বিস, ঠিক আছে? তারপর বাসায় এসে যিনি একা রুমে বসে আছে, সেই দিনের মেয়েটি হাতে শাড়ি গয়না নিয়ে রুমে ঢুকলো। যিনি তাকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, এতক্ষণ কোথায় ছিল? এদিকের ব্যাপারটাগুলো সামাল দিচ্ছিলাম। এই নাও, তাড়াতাড়ি এই শাড়ি গয়না পরে রেডি হয়ে নাও, ঠিক আছে? এগুলো কেন পারবো? তোমাকে বিয়ে করতে হবে বোন। বিয়ে? বিয়ে কাকে করব? ওই তাহের ছেলেটাকে তোকে বিয়ে করতে হবে, ঠিক আছে? কি বলছো কি? আমি একজন জিন হয়ে মানুষের কেন বিয়ে করতে যাব? প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করতে হয়।
আর তুমি তো সংসার করার জন্য বিয়েটা করতেছো না, ঠিক আছে? শুধুমাত্র ওই বাড়িতে ঢুকে সহজে তাদের ধ্বংস করার জন্য বিয়েটা করছো। বিয়েটা অনেক পবিত্র একটা বন্ধন, এটা নিয়ে ছেলেখেলা করা যায় না জান্নাত। আর জিনেরা কখনো তার কথা থেকে সরে আসে না, নিজের প্রতিশোধ কিন্তু ভোলা যায় না। বাকিটা তোমার হাতে, ভেবে দেখো কি করবে, নিজের কথা পূরণ করবে নাকি জিন রাজ্যে ফিরে যাবে। যিনি একটু নীরব থেকে জান্নাতের হাত থেকে শাড়ি গয়নাগুলো নিয়ে বলল, বিয়েটা হবে কি করে সেটা আমার উপর ছেড়ে দাও। অলরেডি আসল কনেকে উধাও করে দিয়েছি, এখন বাকিটা ম্যানেজ করতে পারলে কেল্লাফাতে। তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। জান্নাত বের হয়ে এসে একটা নির্জন জায়গায় এসে হুজুরের রূপ ধারণ করে, তারপর বেরিয়ে বরের জন্য তৈরি স্টেজের পাশে গিয়ে বসে। ততক্ষণে তাহিদা বর কম বেশে কনের বাড়িতে এসে পড়ে। আশেপাশে সবাই এক এনজয় করছে, মজাও করছে। ও মুখ গুমরা করে স্টেজে বসে আছে, জিনির মুখটা চোখের সামনে ভাসছে। মন থেকে বিয়েটা না করতে চাইলেও করতে হচ্ছে, নিজের ভালোবাসাটাকেও মাটি চাপা দিয়ে। এদিকে হইহুল্লার শুরু হয়ে গেল। তাহিদের মা বাবা চিন্তার মুখে স্টেজের সামনে এসে দাঁড়ালো। তানভীরকে ফিসফিস করে তাহিদে জিজ্ঞেস করতেই সে বলল, তোর বউকে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, ধারণা করা হচ্ছে সে বিয়ের আসর থেকে পালিয়েছে। সে চেনেই মা ড্যাডা চিন্তিত। তাহিদের মাথা থেকে চিন্তার বোঝা নেমে গেল, মনটা হালকা লাগছে। নিজের মনের বিরুদ্ধে আর বিয়ে করতে হবে না, শুকরিয়া আল্লাহর কাছে। বহুরূপী জান্নাত স্টেজের পাশ থেকে সরে এসে নৌসিনার সামনে এসে বলল, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি এদিকে আসতেন। নৌসিনারা আর তার স্বামী হুজুরকে অনুসরণ করে নিজন জায়গায় এলো। নৌসিন বলে উঠলেন, আপনাকে তো ঠিক চিনলাম না হুজুর, আমি কনের পরিবার বিশ্বস্ত হুজুর। চলন্ত বিয়ের গাড়িতে বসে বাহিরের পানে তাকিয়ে আছে যিনি। ছোটবেলা তার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল। বাবা বলতো তার রাজকন্যার জন্য একটা সুন্দর রাজপুত্র এনে দিবে। রাজপুত্র পেয়েছে ঠিকই, কিন্তু এমন রাজপুত্র তার সাথে মেলে না, আর এই রাজপুত্রের সাথে সুখের রাজত্ব করতেও আসেনি সে। তাহিদা জিনির গালে অশ্রু গড়িয়ে পড়তে দেখে নিচের রুমালটা এগিয়ে দেয়। চোখের পানি মুছে নাও, মন খারাপ করো না। জিনি এক নজরে তাহিদের দিকে তাকিয়ে রুমাল না দিয়ে বলল, ধন্যবাদ, প্রয়োজন নেই। আমার যে প্রয়োজন, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছি সারা জীবন তোমাকে হাসি মুখে রাখার জন্য, কান্নাকাটি অবস্থায় রাখার জন্য নয়। আমার কান্না হাসি আপনার নিয়মে চলবে না, নিশ্চয়ই চলতে হবে, সেটা আমিও বলিনি। যাচ্ছি আমার সামনে, যাতে তুমি সবসময় হাসি খুশি থাকো। চিনি কড়া গলায় বলল, দেখুন। তানভীর গাড়ির ডোর খুলে দিয়ে বলল, ভাবি সাহেবা, এসে পড়েছি আমরা, আসুন আপনার শ্বশুর এলাকায়। নৌসিনারাও ততক্ষণ গাড়ির সামনে এসে দাঁড়ায়। যিনি চোখ মুছে গাড়ি থেকে নেমে বাইরে ভেতরে পা রাখে, তার পাশে তাহিদ ও ঢুকে। বাড়িতে পা রেখে যিনি ভাষার চারপাশে চোখ বুলিয়ে নেয়। তার বড়লোক শ্বশুর বাড়িতে কিছুই থাকতে দেব না, যেমনটা তারা আমাকে এতগুলো বছর থাকতে দেয়নি, কেউ বাঁচবে না। যিনির হাতে সবাই শেষ হবে, তাদের ঠিক সেইভাবেই মারব যেভাবে তারা আমার সব কিছুকে ধ্বংস করেছিল। সেই জিনিস শক্তি তলোয়ার আমি ফিরিয়ে নিয়ে যাবো, যেই করি হোক। নৌসিনারা জিনির দিকে এগিয়ে এসে বলল, তুমি অনেক ক্লান্ত নিশ্চয়ই, এসো আমার সাথে ফ্রেশ হয়ে একটু রেস্ট করবে। তানভীর, তোর কাকিকে হালকা কিছু খাবার নিয়ে তাহিদের রুমে আসতে বলে দিস। সারাদিন বিচারের কিছু খাওয়া হয়নি তেমন, আর তাহিদকে তোর রুমে নিয়ে যা, ওর ফ্রেশ হওয়া দরকার। নৌসিনারা জিনিকে তাহিদের রুমে নিয়ে আসলেন। আলমারি থেকে একটা শাড়ি নামিয়ে দিলে বললেন, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও মা। এত ভারী মেকআপ আর শাড়ি পরে বেশিক্ষণ থাকলে অস্বস্তি লাগবে। যিনি মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। জানাতে বিদায় বেলা যে একবার দেখলো আর তার সামনে এলো না, বড্ড একা ফিল হচ্ছে এতগুলো মানুষের মাঝে। বড়টা ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। উঠে দেখি উনি বেডের মাঝখানে কোল বালিশে রেখে এক সাইডে শুয়ে গভীর ঘুমাচ্ছেন। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে নামতে দেখি শাশুড়ি মা তাসবিহ হাতে পায়চারি করছেন। আমাকে দেখে খুশি হয়ে বললেন, নামাজ পড়েছ মা? জি মা। চা করে দেবো তাহলে? না মা, তুমি নতুন বউ, এত তাড়াতাড়ি কিচেনে যাওয়ার দরকার নেই মা। কি যে বলো মা। আচ্ছা, চা আর ব্রেকফাস্ট আমি বানাই, হ্যাঁ প্লিজ না করো না। লক্ষ্মী মেয়েটা আমার, যাও, কিচেনে জাহেরা আছে, তোমাকে হেল্প করবে। রান্নাঘরে এসে
ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে পড়লাম। এই বাড়িগুলোর মানুষগুলো ব্যবহার অনেক ভালো লাগে, কিন্তু এই বাড়ির মানুষগুলোই তো আমার জীবনটা শেষ করে দিয়েছে সামান্য ক্ষমতার লোভে। সব রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। সবাই নাস্তা করতে বসলো, কিন্তু তাহিদ এখনো নিচে নামলো না। নৌসিনারা ডাকার আগে সে নিচে নেমে এলো। টেবিলে বসে বারবার আমার দিকে তাকাচ্ছে। তানভীর দুষ্টুমি করে বলল, ভাইয়া তোর কি চোখের ক্ষুদাটা খুব বেশি নাকি? তাহিদ চোখে রাঙিয়ে বলল, তোর ফাজলামিটা এখন অফ করে রাখ। যিনি আমাকে এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে দিতে পারবে? মাথা নাড়িয়ে সাইড দিয়ে কিচেনে এলাম। ছাদে এসে একা একা বসে রাতের তারা দেখছি আর ভাবছিলাম আমার জীবনটাও 4-5টা মেয়ের মতো হতো। কোনো জিনকে বিয়ে করে সুখে সংসার করতাম, কিন্তু ভাগ্য টানপড়নে আছে প্রতিশোধ নেওয়ার জন্য হন হয়ে আছি। জান্নাত এসে আমার সামনে দাঁড়ালো। তাকে দেখে চোখের পানি আড়াল করে নিলাম। সে আমার পাশে বসে বলল, তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত নাকি? না, তেমন কিছু না, ভাবছিলাম প্রতিশোধের কথা। চলো আমার সাথে। কোথায়? কাকে দিয়ে প্রতিশোধের খেলা শুরু করবে সেটা জানতে জান্নাতের পিছু পিছু জঙ্গলের সেই পোড়া বাড়িটাও চলে এলাম। ভেতর ঢুকে উপরের বদ্ধ ঘরটায় ঢুকলাম। জান্নাতকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে আনলে কেন আমায়? হ্যাঁ, না আনলে শত্রুকে চিনবে কেমনে করে? দেয়ালটার দিকে তাকিয়ে দেখো, অনেক কষ্টে আমি একজনকে শনাক্ত করে পেরেছি। সেও আমাদের জীবন নষ্ট করার লোকদের মধ্যে একজন। দেয়ালে একজনের চেহারা ফুটে উঠলো। আমি ভালো করে দেখে বললাম, এই মহিলাটাকে তো ওই পরিবারে দেখিনি আমি। ওই থাকে না এখানে, বাইরে থাকে। ও তাহিদের খালামণি। সব পরিকল্পনা তারই ছিল যতটা জেনেছি। হয়তো তলোয়ারটা তার কাছে থাকবে। আমাদের খেলা শুরু ওকে দিয়েই করব। যিনি সকালে ঘুম ভেঙে তাওহিদের দিকে তাকিয়ে জড়ি ধরে ঘুমাচ্ছে, দেখে খানিকটা রাগ উঠে। মাঝখানে কোল বালিশটা সরিয়ে ছেলেটা আমাকে জড়ি ধরার সাহস পেল কি করে? আস্তে আস্তে তাওহিদের সরিয়ে নিয়ে উঠতে গেলে তাওহিদ আবার তাকে জড়িয়ে ধরে। আজব তো, ঘুমের ভান করে জড়িয়ে ধরা হচ্ছে, তাই না? দেখাচ্ছি মজা। যিনি তাওহিদের হাতে জড়িয়ে একটা চিমটি কাটে। ব্যথা পেয়ে তাওহিদ চিৎকার করে লাফিয়ে উঠে বসে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে, এটা কি হলো? আগে আপনি তাকিয়ে দেখুন এটা কি হয়েছিল। মানে কি? বর্ডার ক্রস করে জড়িয়ে ধরার মানে কি? ঘুমের করে এমন হতেই পারে, তাই বলে এত জোরে চিমটি কাটবা? তখন আরশি রুমের দিকে তাকিয়ে এসে বলল, ভাবি ভাইয়ার চিৎকার শুনলাম মনে হলো। তানভি তার পিছনে দাঁড়িয়ে ফোন কাটে। কি রে ভাইয়া, সকাল সকাল গান দলি নাকি? যিনি মুচকে এসে বলল, তোমার ভাইয়া তেলাপোকা দেখে ভয় পেয়েছে তাই এত জোরে চিৎকার করে উঠল। আরশি অবাক হয়ে হেসে হেসে বলল, ভাইয়া তুমি তেলাপোকা দেখে ভয় পাও? তানভীর আরশির মাথায় চারটি মেরে বলল, গাধি, এটা কি করে যে তেলাপোকা? এটা ভালোবাসা তেলাপোকা। এটা গায়ে সুরসুরি দেয়, চিমটি কাটে। দেখ ভাইয়া, চিমটি কেটে হাত লাল করে দিয়েছে। তাহিদ বিছানা ছেড়ে তহবির বলে ওদেরকে ধরতে ছুটে যায়। যিনি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই সোফায় বসে গল্প করছে। একটা হুজুরও আছে তাদের মাঝে। এই হুজুরটা আবার কে? এত সকালে এই বাড়িতে বা কেন এসেছেন? যিনি ওইদিকে না গিয়ে খাম্বার আড়ালে দাঁড়িয়ে কথা শুনছে তাকে। মিসেস লায়না বলল, শোন বোন, আমার মন কু ডাকছে, তাই আমি হুজুরকে সকাল সকাল ডেকে নিয়ে এসলাম। হুজুর আপনি বলুন, আমার এমন কেন মনে হচ্ছে খারাপ কিছু আমাদের আশেপাশে হয়তো ঘুরঘুর করছে। তাহিদ অবাক হয়ে বলল, এটা তোমার মনের ভুল হতে পারে খালামণি। শোনো তাহিদ, এটা আমার মনের ভুল না, হুজুরকে বলতে দে, উনি বলতে পারবে আমার অনুভূতিটা ভুল নাকি ঠিক। হুজুর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, এই বাড়িতে ঝিন ঢুকেছে। সবাই অবাক হয়ে হুজুরের দিকে তাকিয়ে রইল। তাহিদ বলল, সব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবা, আমার অনুভূতিটা সেটাই বলছে, সে আমাদের মাঝে আছে। তোমাকে মাঝারে আমি একটা কথা বলেছিলাম, মনে করে দেখো। তোমার পরিবারের ক্ষতি করার জন্য কেউ একজন আসবে, সে চাইবে তোমার ক্ষতি করতে। তাওহিদকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে যিনি জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? তাহিদ চোখে তুলে জিনকে জিজ্ঞেস করে, তুমি সত্যি কি জিন? জিন চমকে উঠে দুপা পিছিয়ে যায়। তাহিদ এটা কি করে জানলো? তবে কি কিছু শুনে ফেলেছে নাকি? জিনির নীরবতা দেখে তাহিদ আবারও বলে, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি জিনি। যিনি আমতা আমতা করে বলল, এসব আপনি কি বলছেন? আমি একটা জলজান্ত মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছি আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে
আমি জিন কিনা? লাইলা আন্টির মতো আপনারও কি মতিভ্রম হয়েছে নাকি তাহিদ সাহেব? তাওহিদ জিনটিকে একটা সজোরে চড় মারে। যিনি ব্যথা পেয়ে ভীষণ অবাক হয়ে তাহিদের দিকে তাকিয়ে থাকে। তাহিদের রেগে গিয়ে বলল, তুমি এটা অস্বীকার করতে পারো, তুমি জিন নও। এই বাড়িতে তুমি আমার পরিবারের ক্ষতি করতে আসনি। আমাকে বিয়ে করা তোমার এই বাড়িতে ঢোকার জন্য একটা সাজানো প্ল্যান ছিল। জিনের হাত চেপে ধরে তাহিদ বলল, এটা অস্বীকার করতে পারো? ওই নীরব মেয়েটা যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাকে নৃশংসভাবে তুমি হত্যা করনি? আমার পরিবার তোমার কি ক্ষতি করেছিল যে তাদের মারার জন্য তুমি এত নোংরা একটা খেলা খেললে? আমার কি দোষ ছিল? আমি তো তোমায় পবিত্রভাবে ভালোবেসেছিলাম, তাহলে আমাকে কেন ঠকালে? যিনি নিচে মুখে নীরব হয়ে থাকে। তাহিদ তাকে দৌড় থেকে ঠেলে দিয়ে বলল, তোমার মতো ছলনাময়কে আমি যতই ভালোবাসি না কেন, আমার পরিবারের ক্ষতি করতে তোমায় আমি কিছুতেই দেব না। তোমায় আমি ক্ষমা করব না যিনি। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। শুধু ওই বাড়ি নয়, আমার ত্রিসীমানায় তোমাকে যেন আমি না দেখি। ভবিষ্যতে যদি আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমি তোমায় ছেড়ে দিব না। তাহিদ সাহেব, আপনি আমার কথাটা শুনুন। আপনি আমাকে ভুল বুঝছেন। এটা সত্যি যে আমি আপনার পরিবার ক্ষতি করতে এসেছিলাম। তাহিদ লাল চোখে জিনের দিকে তাকায়। তোমার এসব বলতে লজ্জা হচ্ছে না যে তোমাকে পরিবারে এত বিশ্বাস করে, এত ভালোবাসে, তাদের তুমি ক্ষতি চাও? আমার মা যে তোমাকে নিজের মেয়ে ভেবে ভালোবাসে, তাকে তুমি ঠকাচ্ছ। পুরোটাই একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, ভুলই। সবচেয়ে বড় ভুল, তোমাকে আমি ভালোবেসে এই বাড়িতে বউ করে নিয়ে বাড়ি চলে এসেছি। অনেক খেলেছো তুমি। আর না, জাস্ট এনাফ। এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। তারপর সেই জিনটা তখন সাথে সাথেই বেরিয়ে যায় বাড়ি থেকে। কিন্তু পরবর্তীতে যেন আক্রমণ না করতে পারে সেজন্য কবিরাজ সাহেব সারা বাড়ি এবং বাড়ির সীমানার আশেপাশে সব জায়গাতেই একটা তাবিজ পরে দেয় এবং সেই আশেপাশের যে বাড়িটা আছে সব কিছু বন্ধ করে যায়, যেন এই জিনি এই বাড়িতে যেন কোনো সময় যেন না ঢুকতে পারে। তারপর থেকে এই বাড়িতে কোনো সময় এই জিনিকে দেখা যায় না। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন। আর আপনি যদি আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে ভূতওয়ালা হরর@gmail.com এখনই পাঠিয়ে দিন।